টু এশিয়ার প্রথম ভ্রমণে আপনারা শুনবেন মিমি নাশি হইচি বা কানহীন হইচি। মিমি নাশি হইচি জাপানের বহু পুরনো এক লোককথা, যা প্রথম প্রকাশিত হয় 1782 খ্রিস্টাব্দে গায়ু কিদানের দ্বিতীয় খণ্ডে। প্রথম লিখেছিলেন সানজিন ইসেকি। তারপর 1904-এ লাফকার্ট-ইয়োহান এটিকে ইংরাজিতে অনুবাদ করে তার কোয়াইদান নামক বইটিতে। আমরা প্রথম গল্পটি পাই কোয়াইদানেই, তবে গল্পের প্রেক্ষাপট বেশ কিছু জায়গায় সংক্ষিপ্ত মনে হওয়ায় আমরা জাপানিজ ভার্সন থেকে অনুপ্রেরণা নিয়ে কয়েকটি অংশে বর্ণনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছি অডিও স্টোরি রূপান্তরের ক্ষেত্রে। শুরু হচ্ছে মিমি নাশি হইচি। জাপান প্রদেশে গড়ে 6852টি দ্বীপ আছে। তার মাঝে 4টি প্রধান দ্বীপপুঞ্জ হল হোক্কাইদো, হনশু, কিউশু ও শিকাগো। যেই জলপ্রণালী হনশু ও কিউশুকে বিভক্ত করে তার নাম কাম্মনকাইকিও অথবা স্ট্রেটস অফ শিমোনোসেকি। 19 শতকের পশ্চিম ইউরোপের বহু মানচিত্রে এই জলপ্রণালীগুলি স্ট্রেটস অফ ভ্যান ডা ক্যাপলান বলেও উল্লেখিত আছে। আজ থেকে 840 বছর আগে অর্থাৎ 1185 সালে এই স্ট্রেটস অফ শিমোনোসেকিতেই শেষ হয়েছিল দান্নোউরার যুদ্ধ, যা বহু বছরের হেইকে ও গেঞ্জি গোষ্ঠীদের প্রতিদ্বন্দ্বিতা নাশ করেছিল। দান্নোউরার যুদ্ধে হেইকেরা ধূলিসাৎ হয়ে গেল। বুড়ো, শিশু, মহিলা, পুরুষ সকলকে নিঃশেষ করে দিল গেঞ্জিরা। এমনকি হেইকেদের সম্রাটও ছাড় পাননি। গেঞ্জিরা এমন আক্রমণ করলে হেইকেদের সম্রাট আন্তকুর ঠাকুমা কোনো যোগ্য রাজার অবর্তমানে শিশু সম্রাটকে কোলে নিয়ে জলে ঝাঁপ দিলেন। পাছে শত্রুদের কবলে পড়ে এই শিশু আত্মার পবিত্রতা নষ্ট হয়। এই খবর পাওয়ার পর আন্তকু সম্রাটের মাও সেই জলে ঝাঁপ দেন। পরে যদিও তার দেহ উদ্ধার করেছিল গেঞ্জিরা। শিমোনোসেকি শহরের এই রক্তাক্ত মাটির ইতিহাস বহু শতক ধরে বিভিন্ন অতিপ্রাকৃতিক ঘটনাকে স্থান দিয়ে এসেছে। স্ট্রেটস অফ শিমোনোসেকির সমুদ্রের জল, তীর সবই পরিহিত হতে লাগলো এই পরলৌকিক প্রক্রিয়াগুলিতে। শিমোনোসেকিতে এক সময় পাওয়া যেতে লাগলো হেইকের সামুদ্রিক কাঁকড়া। বলা হয় সেই কাঁকড়ার খোলস নাকি মানুষের মুখের আকারে হতো। লোকে বলতো সেই কাঁকড়াগুলোই নাকি হেইকেদের সৈন্য। শিমোনোসেকির তীরের চারিদিকেও বহু অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেল। অমাবস্যার রাত্রে সহস্র জ্বলন্ত অগ্নিবলয় ঘুরতে দেখা যেত তীরে ও সমুদ্রের ঢেউয়ের উপরে। জেলেরা এই ভুতুড়ে অগ্নিবলয়গুলিকে বলতো ওনিবি, অর্থাৎ পিশাচের আগুন বা ডিমন ফায়ার। বহু জেলেরা যারা রাত্রে নৌকা বাইত এক এক সময় বড় ঢেউ এলেই শুনতে পেত সেই অগ্নিবলয়গুলো একত্রিত হয়ে যেন রণহুঙ্কার ছেড়ে তীরে চলেছে শিমোনোসেকির দিকে। হেইকেদের এই ভূতেরা তখন বড় দাপটের সঙ্গে সাধারণ মানুষের ক্ষতি করত। রাত্রে সমুদ্রের বুকে বিরাট পালতোলা নৌকা বা জাহাজ দেখলে এই হেইকেরা জাহাজের উপর চড়ে মাতামাতি করে সব তছনছ করে ডুবিয়ে দিতে চেষ্টা করত। জাহাজই ছাড় পায়নি আবার মানুষ। শিমোনোসেকির সংলগ্ন জলে সাঁতার কাটা দুর্দায় হয়ে পড়েছিল। জলে সশরীরে কোনো মানুষ নামলেই তার মনে হতো ওই কারা যেন তাকে ডাকছে এবং এই বুঝি ধরে নিয়ে চলল তাদের জগতের গভীর অন্তরালে। এইসব অদ্ভুতুরে কাণ্ড স্থিমিত করতে এবং হেইকেদের অতৃপ্ত আত্মাদের দমাতে শিমোনোসেকিতে আকামাগাসেকি বলে এক জায়গায় গড়ে উঠল আমিদাজি নামের জিনজা। এইখানে বলে রাখা দরকার, জিনজা মানে হলো শ্রাইন বা পবিত্র স্থান। অনেকেই জিনজাকে শিন্তো ধর্মের প্রসঙ্গে উল্লেখ করেন।
তবে এও ঠিক যে বৌদ্ধ ধর্ম জাপান ভূমিতে প্রবেশ করার পর শিন্তো এবং বৌদ্ধ ধর্মের একত্রিত হওয়াতে এক নতুন ধারণা তৈরি হয়, যার নাম শিম্বুৎসু শুগো। তাতে করে বৌদ্ধদের আরাধনা স্থানেও এই জিঞ্জা বা শ্রাইন গড়ে ওঠে বহু মানুষ ও দেবতার স্মরণে। কয়েক শতক আগের কথা, আকামাগাসেকিতে হইচি বলে একজন অন্ধ লোক থাকত। দূর দূরান্তের লোক তার বিওয়া বাজানো অভূতপূর্ব আবৃত্তির দক্ষতার স্বতঃস্ফূর্ত প্রশংসা করত। ছোটবেলা থেকেই সে আবৃত্তি ও বাদ্যযন্ত্র বাজানোর প্রশিক্ষণে বড় হয়েছিল এবং কিছু বছরের মধ্যেই সে তার নিজের শিক্ষকদেরকে পেরিয়ে যায়। পেশাদার বিওয়া হোশি হিসাবে সে বিশেষভাবে প্রসিদ্ধ ছিল হেইকে এবং গেঞ্জিদের ইতিহাস আবৃত্তি করা নিয়ে, এবং বলা হয় যে যখন সে দান্নৌরার যুদ্ধের গান গাইত তখন প্রেতেরাও নাকি চোখের জল ধরতে পারত না। অতি দারিদ্র্যের মধ্যে কাটতে লাগলো বিওয়া ওস্তাদ হইচির দিনগুলি। সম্রাটের খাস লোক থেকে শুরু করে সাধারণ ধনী ব্যবসায়ী, জ্ঞানী ও গুণীদের মহলে হইচির নাম সর্বশ্রেষ্ঠদের মাঝে থাকলেও তা তার আয় ব্যয় প্রকাশ পেত না। বিওয়া বাজানোই তার ধ্যান, জ্ঞান, ধর্ম হয়ে উঠেছিল। সে কোনোদিন কারোর স্বাদ পাঁচে থাকত না, আর নাই কাউকে বিরক্ত করত। দৈনিক জীবনে হইচি সেই অবহেলার তানপুরা হয়েই রয়ে গেল। একদিন হইচির দৈনিক রেওয়াজ শেষ হলে সে বিওয়া বাজানো থামিয়ে একবার নিজের স্থান থেকে উঠে জনবহুল এলাকার দিকে হাঁটা দিল। পথে কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সাথে কথা হলো, কিন্তু গড়বড়টা হলো বাজারে। এই এই কি করছোটা কি? এই 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 কি করছোটা কি? হইচির গতানুগতিকভাবেই জনবহুল এলাকায় চলাফেরা করতে অসুবিধা হয়। অন্ধ মানুষের আর কি দোষ? বাজারে যা বিশৃঙ্খল অবস্থা হয় জাহাজগুলি সমুদ্র থেকে ফিরলে, তার বলার মতো নয়। এর মধ্যে হইচি বিওয়া দিয়ে ঠক ঠক করে চলতে গিয়ে ভুলবশত একটি দোকানে সাজানো তাজা তরমুজে বিঁধে দিলে তার বিওয়ার বাছিটা। এই বাছি এক ধরনের বিরাট পাখা আকারের কাঠের পাট, যা দিয়ে বিওয়ার তারে আঘাত করে শব্দ তৈরি করা হয়। বাছিটি তরমুজে বিঁধতেই তেড়ে এলে দোকানির গলার স্বর, এই এটা দাম দাও, দাম দাও, না দিতে পারলে কিন্তু। শুনুন শুনুন, আমার কথাটা একটু শুনুন। কিচ্ছু শুনবো না। আমার সারাদিনে একটি চালের দানাও আয় হয়নি মা। দ্বিপ্রহর অবধি অপেক্ষা করুন, আমি সব দাম মিটিয়ে দেব। এই তো ভিখিরির দশা, সে আবার দাম মিটাবে? কিভাবে মিটাবে শুনি? এই কথোপকথন হতে হতে বেশ একটা শোরগোল মাতল বাজারের দক্ষিণ দিকটায়। কেউ হইচিকে চিনতে পেরে তাকে উদ্ধার করতে চেষ্টা করে, কেউ আবার তাকে তিরস্কার করতে থাকে তার গরিবিত্ব দেখে। এমন সময় একজন পুরুষের গুরুগম্ভীর গলা পাওয়া গেল, এই নাও তোমার আধবয়াম চাল। বুঝিসান আপনি? হইচি ভাবলে, গুজিসান মানে জিঞ্জার প্রধান সন্ন্যাসী, উনি এখানে এসছেন। তোমায় ধূপের পাত্রে চাল দিইনি, এই তোমার ভাগ্য ভালো। বুদ্ধকে তোমাকে এইভাবে ব্যবসা করতে শিখিয়েছেন। কিন্তু ও তো। হইচি। হ্যাঁ, কে? আমার হাত ধরো, চলো। বুঝিসান, আমার কথাটা একটু শুনে যা। এই গুজিসান আর পিছনে ফিরলেন না। গুজিসান আর হইচি চলল আমিদাজি জিঞ্জার দিকে। দিকদর্শীর গোলাম হইচি। গুজিসান তাকে বাঁশ বাগানের মধ্যে দিয়ে পুকুর নালা পেরিয়ে পাথর টপকে কোথায় নিয়ে যান তা হইচিও জানে না। শেষ অবধি তারা এসে পৌঁছলো এক জায়গায়। কি অপরূপ শান্তি! হইচি দেখতে না পেলেও যেন কানে শুনতে পায়। মিষ্টি হাওয়া, সুগন্ধি ফুল,
ও চাঁদের আলোয় যেন তার অন্ধকার জীবনে একটি ক্ষুদ্র রশ্মি দিয়ে আলোকিত করে তুলেছে। এ কি জায়গা, হইচি ভাবলে। এমন শান্তির আভাস সে আগে কখনো পায়নি। গুজিসান অনেকক্ষণ পর মুখ খুললেন। হইচি, এইদিকে এসো, চলো আগে তোমার কিছু খাবারের ব্যবস্থা করা যাক। কিন্তু আমি যে তোমায় চিনি না। হ্যাঁ, তুমি কে তা আমায় একটু বলবে? আচ্ছা, বেশ বেশ, আমি হলাম, এই বলতে পারো, তোমার এক বন্ধু। বন্ধু? সত্যি? এবার বেশি কথা না বলে এসো দেখি। এটা আমিদাজি জিঞ্জা, কোনো ভয় নেই। খাওয়া দাওয়া শেষ করে রাত্রে হইচি আর গুজিসান বসলেন জিঞ্জার দক্ষিণ মুখের বারান্দায়। মিষ্টি ঠান্ডা বাতাস বয়, আর দুজনের সে কি গপ্প। হইচি তাকে অনায়াসেই বিওয়া শোনায়, আর গুজিসান তার যত্ন আর সেবাতে কোনো ত্রুটি রাখেন না। সাঁকরেদদের জানিয়ে দেন বুদ্ধের এই গানওয়ালা ভক্তটির যেন এক বিন্দুও যত্ন আত্মীতে ত্রুটি না হয়। কিছুদিন পরে গুজিসান বলেই বসলেন, হইচি, একটা কথা বলবো, কথাটা রাখবে তো? আচ্ছা, বলুন। তোমার বিওয়ার আওয়াজ এতই মধুর ও প্রাণময়, সন্দেহ হয় বুদ্ধ যে স্থানে বাস করেন সেখানে কি তোমার চেয়েও ভালো ওস্তাদ রয়েছেন? হ্যাঁ, কি বলছেন? না হে বন্ধু, তুমি বরং এক কাজ করো, আমাদের এই আমিদাজি জিঞ্জা তোমার ভালো লেগেছে তো? কোনো কথাই ওঠে না। কত বছর পরে এত যত্ন আত্মি পেলুম বন্ধু। বেশ, যা শোনার বোঝার বুঝেই নিয়েছি। তুমি এইখানেই থাকছো? কোনো না শুনবো না। না, এই বললে হয় নাকি? আমি যে ভিক্ষু গো, গান করে করে ঘুরে বেড়ানোই তো বিবাহসীদের কাজ। আচ্ছা, তাহলে এরকমই ধরো না, তুমি আগে ঘুরে ঘুরে শোনাতে সকলকে। এবারে যেহেতু জিঞ্জায় এসেছো, এখানেই মানুষ বুদ্ধের কাছে আসবেন তার পথ নির্দেশ চাওয়ার জন্য। তেমনি তোমার বিওয়ার গান শুনেও তারা এক অদ্ভুত অনুভূতি উপভোগ করতে পারবেন। আচ্ছা, তাই। তা গ্রীষ্মের রাত্রের কথা। গুজিসানকে বাইরে যেতে হলো তার সহকারীকে নিয়ে একজন উপাসকের শেষকৃত্য করার জন্য, আর একজন সহকারী জিঞ্জাতে থাকার কথা ছিল, কিন্তু সে কি একটা কাজে বাজারে গিয়েছিল, ফলে হইচি একা। কুমোট গ্রীষ্মের রাত থাকতে না পেরে হইচি বাইরে বেরিয়ে এলো বারান্দায়। বসে একটু ঠান্ডা হওয়ার চেষ্টা করলো। বারান্দার পাশেই একটা ছোট বাগান, আর তারপরেই শুরু সারি সারি বাঁশঝাড়। হইচি অপেক্ষা করতে থাকে গুজিসানের জন্য, সঙ্গে টুংটাং করতে থাকে তার প্রিয় বিওয়াটায়। অনেকক্ষণ পরে একজনের পায়ের শব্দ শুনতে পেল হইচি। ওই বুঝি বন্ধু আসছে সে ভাবলে, কিন্তু আওয়াজটি যত তার কাছে আসতে থাকে তার ততই মনে হতে থাকে এটা গুজিসান নয়। আওয়াজটি বাঁশঝাড় থেকে জিঞ্জার দরজা দিয়ে ঢুকে বাগান পেরিয়ে এবারে বারান্দায় উঠলে বইটির যেন একটু হলেও ঘাম দেওয়া বেড়ে গেল। কাঠের বারান্দায় কিঁচ কিঁচ করে আওয়াজ করতে করতে একজন অজ্ঞাত ব্যক্তি এসে ঠিক তার সামনে থামলে। হইচি ভালোই বুঝতে পারল এটা কোনো মতেই গুজিসান নয়। তবে এ কে? একটি গম্ভীর গলা যেন নরকের অতল থেকে ধেয়ে এসে
বাঁশঝাড়ের সনসনে হাওয়ার সাথে মিশে তাকে কিছুক্ষণের জন্য শিহরণ খেলিয়ে দেয়। হয়েছি? হকচকিয়ে উঠে হইচি কি বলবে বুঝতে পারল না। হইচির কোনো উত্তর না পেয়ে সেই ব্যক্তি আবার ডেকে উঠলে, হয়েছি, তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। বলছি, আমি তো অন্ধ, আমায় কে ডাকে তা তো আমি জানি না। ভয়ের কিচ্ছু নেই। আমাকে এই জিঞ্জায় পাঠানো হয়েছে তোমাকে আনতে। আমার প্রভু তোমাকে এক বার্তা পাঠিয়েছেন। উনি এখন আকামাগা সেকিতেই রয়েছেন তার অভিজাত অনুচরদের নিয়ে। তিনি দান্য উড়ার দৃশ্য চোখের সামনে অনুভব করতে চেয়েছেন। রাজসভায় আলোচনা করে তোমার নাম উঠে আসে। সবাই বলে তোমার এই দান্য উড়ার গল্প বলার পারদর্শিতা প্রখর। তোমার বিওয়ার নাকি কোনো বিকল্প হয় না। এটি শুনে আমার প্রভু তোমার বিওয়ার প্রদর্শন শুনতে চেয়েছেন। রাজসভায় মহান সমাবেশ তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু বুঝি সাঞ্জ এখনো ফেরেননি। কি সামুরাইয়ের আদেশের ওপর কথা? তুমি জানো আমার প্রভু কত ক্ষমতাশালী? হইচি ভয়ে একটু পিছিয়ে বসল। এই রে, এই যে সামুরাই তা তো সে এতক্ষণে টের পায়নি। সত্যিই তো, তখনকার দিনে সামুরাইদের আদেশ তো হেলায় অমান্য করবার নয়। আচ্ছা চলো বলে হইচি উঠে দাঁড়িয়ে তার খড়ম করে বিওয়া কাঁধে করে চলল সেই অচেনা সামুরাইয়ের সাথে। সামুরাইয়ের দিগদর্শন বেশ ভালো, কিন্তু হইচিকে সে জোরে জোরে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। যে হাত তাকে পথ দেখাচ্ছিল একেবারে লোহার মতন কঠিন। তার পায়ের শব্দে বোধ হলো সে সম্পূর্ণরূপে সশস্ত্র, সম্ভবত কোনো প্রাসাদরক্ষী যে তার কর্তব্য পালন করছিল। প্রথম ভয় কেটে গিয়ে হইচি নিজেকে ভাগ্যবান মনে করতে লাগলো। অনুচর যা বলল তা অনুযায়ী সে অনুমান করল যে প্রভু এই গান শুনতে চেয়েছেন তিনি নিশ্চয়ই প্রথম শ্রেণীর কোনো দাইমিয় হলেন তখনকার জাপানের জমিদার, আর এই ছোট ছোট সামুরাইয়ের দলগুলি তাদের লেটঠেল জাতীয়। সামুরাই এবার থামলে। হইচি অনুভব করল যে তারা এক বৃহৎ প্রবেশদ্বারে উপস্থিত হয়েছে, এবং সে বিস্মিত হল, কারণ আকামাগা সেকিতে এরকম বৃহৎ প্রবেশদ্বারের কথা তার স্মরণে এলো না। একমাত্র আমিদাজি জিঞ্জার প্রধান প্রবেশদ্বারই এইটার কাছাকাছি বলা যেতে পারে, তাতেও এত বৃহৎ বোধহয় নয়। খাইমুং বলে ডাকলো সামুরাই। এটা কিন্তু ওই খুলতা সিমসিমের মতো ব্যাপার। বিরাট আওয়াজ করে কপাট খুলে গেল। দুজনে ভিতরে প্রবেশ করল। একটি উদ্যানের মধ্যে দিয়ে এগিয়ে পুনরায় একটি দরজার সামনে এসে দাঁড়ালো। সামুরাই ভৃত্য উচ্চ স্বরে ডাকলো, ভেতরে কেউ আছো কি? আমি হইচিকে নিয়ে এসেছি। তখন হুড়মুড়িয়ে বেশ কিছু পায়ের শব্দ শোনা গেল। দ্রুতগামী পদক্ষেপ, পর্দা সরানো হলো, দরজা খুলল এবং অস্পষ্ট কিছু নারী কণ্ঠের কথোপকথন শোনা গেল। নারীদের ভাষা শুনে হইচি বুঝল এরা কোনো অভিজাত পরিবারের গৃহ পরিচারিকা, কিন্তু সে কিছুতেই বুঝে উঠতে পারল না যে তাকে কোন স্থানে নিয়ে আসা হয়েছে। অনুমান করবার সময় বড়ই স্বল্প। কয়েকটি পাথরের সিঁড়ি দিয়ে উঠে সেই সিঁড়িতে তার পদযুগল খুলতে বলা হলো। সে বুঝল এক নারীর হাত তাকে বৃহৎ এক পালিশ করা কাঠের মেঝের উপর দিয়ে নিয়ে চলেছে। অসংখ্য স্তম্ভযুক্ত কোণ ঘুরে এবং বিস্ময়কর প্রসারিত মাদুর বেছানো মেঝে পার করে এক বিশাল কক্ষের একেবারে মধ্যস্থলে এসে দাঁড়ালো তারা। হইচি ভাবল হয়তো বহু মহান ও প্রভাবশালী ব্যক্তিরা সমবেত হয়েছেন এক ঘরে। রেশমের খস খস শব্দ যেন বনের পাতার মতো বয়ে আসছে চারিদিক থেকে।
মৃদু স্বরে কথোপকথনের এক মহা গুঞ্জন চলছে রাজদরবারের ভাষায়। মানে হয়েছি, তুমি ঘাবড়িও না, হ্যাঁ, স্বচ্ছন্দে আসন গ্রহণ করো। সবাই অপেক্ষা করছেন কি না? শুরু করো, দেরি করো না। আজ্ঞে। হয়েছি এগিয়ে বসে বুঝতে পারল তার জন্য এক হাঁটু বালিশ প্রস্তুত করা ছিল আগে থেকেই। বিওয়ার তার ঘুরিয়ে সুর সঠিক করে নিয়ে জিজ্ঞাসা করতে যাবে, এমন সময় এক নারী কণ্ঠ শোনা গেল। এইকেদের ইতিহাস এবার শোনানো হোক বিওয়া সহযোগে। হৃদয় বিদারক এক কণ্ঠ দূরে কোনো পর্দার আড়াল থেকে উড়ে এলো হইচির কানে। অনেকটা অনুমানের জোরেই বুঝতে পারল যিনি কথা বললেন তিনি নিশ্চয় রোজো, অর্থাৎ নারী সেবায় দায়িত্বপ্রাপ্ত গৃহিণী, হয়তো রানীও হতে পারেন। কিন্তু তিনি কি হেইকের পুরো আবৃত্তি শুনতে চাইছেন? সে তো বহু রাত দিনের কথা। তাই হইছি প্রশ্নটা করেই ফেলল। সমগ্র বর্ণনা শীঘ্র বলা সম্ভব নয়, তাই এখন কোন অংশ আপনারা অবিলম্বে শুনতে চাইছেন তা যদি একটু বলে দেন। দান্য উড়ার যুদ্ধই গান গেয়ে শোনানো হোক, তবে এর করুণার আবেগ সবচেয়ে গভীর। আজ্ঞে। হইচি তার কণ্ঠ তুলল এবং তিক্ত সমুদ্রে যুদ্ধের গান গাইতে লাগলো। আশ্চর্যরূপে তার বিওয়া যেন গর্জে ওঠে জাহাজের দাঁড় টানার দৌড়ে। কত শত জাহাজ ছুটে চলেছে একদিকে, শন শন করে তীরের ফলা যেন কান ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। অসংখ্য মানুষের হাহাকার, লোহার বর্মের উপর তরবারির ধাক্কা ও বন্যার মধ্যে নিহতদের ডুবে যাওয়া সে কি মর্মান্তিক চিৎকার। বিরতির মধ্যে হইছি প্রশংসার ঢেউ শুনতে পেল চারিদিকে। কি বিস্ময়কর শিল্পী! আমাদের প্রসারিত সাম্রাজ্যে এমন বাজনা কখনো শোনা যায়নি। বিকল্প কেউ জন্মায়নি গো। আত্মবিশ্বাসের মান যেন দ্বিগুণ বেড়ে গেল হইচির। আরো ভালো করে বাজাতে লাগলো হইচি। যত যুদ্ধ এগোলো এবং প্রায় শেষের দিকে এলো, চারপাশে বিস্ময়ের নীরবতা গভীর হতে থাকলো। কিন্তু সে যখন শেষ পর্যন্ত অসহায়দের ভাগ্য বর্ণনা করতে লাগলো, সেই বহু নারী ও শিশুদের নিধন এবং আন্তকু সম্রাট ও তার ঠাকুমার প্রাণত্যাগ, কিভাবে নিনো আমা ওরফে তাইরানো কোকিকো বা আন্তকু সম্রাটের ঠাকুমা বাচ্চা আন্তকুকে কষ্টে বুকে জাপটে ধরে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলেন, সে কি কষ্টদায়ী রচনা। দানৌরার এই শেষটি শুনে শ্রোতামহল একসাথে একটি দীর্ঘ কাঁপুনি দেওয়া কান্নায় ফেটে পড়ল এবং তারপর তারা এত জোরে ও বেপরোয়াভাবে কাঁদতে ও বিলাপ করতে থাকে, তাতে অন্ধ হয়েছি নিজেই ভীষণ এক ভয়ের কারাগারে আটকে পড়ল। এসে কি করে ফেলেছে? এরা যে পাগলের মতো হাহুতাশ করছে। এর আগে সে কতবার কত মানুষের জন্য এই হেইকেদের গল্প শুনিয়ে এসেছে, কিন্তু এ কি ধরনের প্রতিক্রিয়া! যে শোক হইচি সৃষ্টি করেছে তার তীব্রতার যেন কোনো মাপ নেই। হায় হায়, এই কি করে ফেললাম আমি! অনেকক্ষণ ধরে কান্না ও বিলাপ চলতে থাকলো, কিন্তু ধীরে ধীরে বিলাপের শব্দ মিলিয়ে গেল এবং আবার নিস্তব্ধতার মধ্যে হইচি সেই রোজোর কণ্ঠস্বর শুনতে পেল। যদিও আমরা নিশ্চিত ছিলাম যে তুমি বিওয়ায় খুবই দক্ষ একজন বাদক এবং দান্নৌরার আবৃত্তিতে তোমার সমকক্ষ কেউ নেই, তবু আমরা কল্পনা করতে অক্ষম হয়েছিলাম তোমার পারদর্শিতার সত্য রূপটি। তুমি নিজেকে অসাধারণ পারদর্শী শ্রেষ্ঠ শ্রেণীর এক গীতিকার হিসাবে প্রমাণ করেছ আজ রাত্রে। আমাদের প্রভু
তোমাকে একটি উপযুক্ত পুরস্কার দিতে ইচ্ছুক, কিন্তু তিনি চান যে তুমি আগামী 6 রাত্রি ধরে প্রতি রাতে তাঁর সামনে এসে এই হেইকের গল্প পরিবেশন করো। তারপর তিনি সম্ভবত তাঁর মহান যাত্রা শুরু করবেন। তাই আগামীকাল রাতেও একই সময় তোমাকে এখানে আসতে হবে। আজ্ঞে, কিন্তু আমি জিঞ্জায় ফিরব কেমন করে? আজ রাতে যে ভৃত্য তোমাকে নিয়ে এসেছিল সেই আবার তোমার জন্য আসবে। আর একটা কথা, আমাদের প্রভুর অবস্থানকালে তুমি এখানে আসার কথা কারোর কাছে প্রকাশ করতে পারবে না, কারণ তিনি গোপনে ভ্রমণ করছেন। সাবধান, বললে কিন্তু বড় বিপদ। এখন তুমি যাও। মাথা ঝুঁকিয়ে কৃতজ্ঞতা জানানোর পর তাকে প্রস্থান করতে বলা হলো রাজসভা থেকে। ফের সেই মহিলার হাত তাকে দালান ধরে সহায়তা করে একেবারে সেই প্রবেশদ্বার পর্যন্ত নিয়ে গেল, যেখানে সেই সামুরাই ভৃত্য তাকে পূর্বে এনেছিল। মহিলা প্রস্থান করতেই সেই লোহার মতো কঠোর হাতগুলো ফের পাকড়াও করলে হইচিকে, দিয়ে দ্রুত গতিতে টেনে নিয়ে চললে আমিদাজি জিঞ্জার দিকে। ঠিক যেই বারান্দা থেকে হইচিকে সামুরাই টেনে এনেছিল, সেখানেই হইচিকে ফিরিয়ে বিদায় জানালো। সামুরাইয়ের ভয়ে আর গত রাত্রের বিভীষিকা হইচির মাথায় এতটাই ঘুরছিল যে এতক্ষণ পরে তার খেয়াল হলো শব্দগুলো পাল্টে গেছে। হাওয়া পূর্ব দিক থেকে বইছে। এর মধ্যেই সকাল হয়ে গেল। বারান্দার লাগোয়া দরজাটা আলতো করে ঠেলে করুণ থেকে করুণতম নাক ডাকার শব্দ শোনার চেষ্টা করলো হইচি। না, উফ, বুদ্ধ, বাঁচা গেছে। গোজি-সান তার মানে এখনো ফেরেননি, অর্থাৎ কেবলমাত্র ভোর, এখনো ঠিক সকাল হয়নি। অন্য সাঁকরেতগুলোরও কোনো রকম শব্দ না পেয়ে হইচি চুপি চুপি বিওয়াটাকে কোণে দাঁড় করিয়ে টানা ঘুম দিলে। সারা দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে থাকলো হইচি, কাউকে কিছুই বলল না ঘটনার ব্যাপারে। পরের দিন মধ্যরাত্রে ফের সেই সামুরাই ভৃত্য এসে তাকে নিয়ে গেল গোপন রাজসভায়। তার প্রভুর কথা অনুযায়ী হইচি ফের একখান জমজমাট প্রযোজনা পেশ করল। সারা রাজসভা মেতে উঠল ক্রোধে, বিস্ময়ে, আবেগে। সবাইকার মন ছুঁয়ে গেল হইচির বাজনা শুনে। কিন্তু এবারে একটা গোল বাঁধল আমিদাজি জিঞ্জায়। গোজি-সানে সেই রাতে কিছুভাবে ঘুম ভেঙে যায়। আগের দিনের পরিশ্রমে তার একটু বাইরের হাওয়ার দরকার এই গরমে। তাই তিনি নিজের কক্ষ থেকে বেরিয়ে দালান দিয়ে হেঁটে জিঞ্জার মাঝে পুকুরটার দিকে হাঁটছিলেন। এমন সময় খেয়াল হলো হইচির ঘরের পাতলা কাঠের দরজায় আলো পড়ছে, কিন্তু হইচির ছায়া নেই তাতে। তিনি মনে মনে ভাবলেন, বেচারা হইচি, আবার মনে হয় ঘুম ভেঙে ওই বারান্দায় বসে বিওয়া নিয়ে গান গাইছে। কিছুটা কৌতূহলেই এগিয়ে গিয়ে দরজা খুলেই অবাক, হইচি, এসো, গোজি-সান অপেক্ষা করছেন। হইচির হাতে আজকে আর তার বিওয়া নেই। সেটি সযত্নে পাশের ঘরের কোণে রাখা। একটু কিন্তু কিন্তু করেই সে ঢুকলে। নামো আমিদাব, এসো, এই দিকটায় বসে সকালের আহার সেরে নাও। হইচি হাসি অথবা চপস্টিক্স ধরে খাবার খেতে লাগলো। গোজি-সানের পরবর্তী কথায়
সে থামতে বাধ্য হলো। আমরা তোমার জন্য বড়ই চিন্তায় পড়ে গেছি বন্ধু। একা একা অন্ধ মানুষ বাইরে যাচ্ছ এত রাত্রে, কত বিপদ হতে পারে ভেবে দেখেছ? হ্যাঁ, আমাদের না বলেই বা চলে গেছিলে কেন? আমি তো এদের মধ্যে একজনকে তোমার সঙ্গে অনায়াসেই পাঠাতে পারতাম, আর তুমি গিয়েছিলেই বা কোথায়? মাফ করো দয়াল, আমার সত্যি একটা ব্যক্তিগত কাজ সামলাতেই যেতে হয়েছিল, আর অন্য কোনো সময় কাজটা করার ইয়ত্তা ছিল না। গুজিসান অবাক হলেন। হইচি তো আজ অবধি এরকম কোনো উদ্ভট কাজে উৎসাহ দেখায়নি। খুবই কৃত্রিম হইচির অজুহাত, চলাফেরার ধরন, তার রাতে উবে যাওয়ার রহস্য, কিছু একটা সংকটজনক ঘটছে বা ঘটতে চলেছে এরকম একটা আন্দাজ করেই গুজিসান আর কোনো প্রশ্ন করলেন না। সকালের আহার সেরে দুই বন্ধুতে স্বল্প কথা হয়ে হইচি উঠে চলে গেল। গুজিসান তার সাঁকরেতদের পরিষ্কার করে জানিয়ে দিলেন তারা যেন হইচির সমস্ত গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অন্ধকারের পর যদি সে আবার মন্দির ছেড়ে যায় তাকে যেন তারা অনুসরণ করে। সেবকরা একে অপরের মুখ পানে চাইল। গুজিসান এত গম্ভীরভাবে বলছেন যখন, তখন নিশ্চয়ই অশুভ কিছু ছোঁয়া এই ঘটনাকে ঘিরে রয়েছে। ঠিক পরের দিন রাতে হইচিকে দেখা গেল জিঞ্জা থেকে বেরোতে। একজন সাঁকরেত জেগে বারান্দার দিকে তাকিয়ে বসেছিল। তখনই হইচিকে দেখতে পেয়ে হুড়মুড়িয়ে দাঁড়িয়ে পড়ল। দ্বিতীয় সাঁকরেতকে ঠেলে তুলে বলল, এই ওঠো ওঠো, লণ্ঠন তুলে এক্ষুনি চলো, দেখো হইচি কোথায় পালিয়ে যাচ্ছে। ঝমঝমে বৃষ্টির রাত আর বিকট অন্ধকারের মাঝে সাঁকরেতরা জিঞ্জার প্রবেশদ্বার অবধি দৌড়ে গিয়ে দেখে হইচি নেই। একটি অন্ধ মানুষ বৃষ্টির রাতে এরকম কাদাটে রাস্তায় তাদেরকে টেক্কা দিলে? আকামাগা সেকির বাজারের দিকে দৌড়ে খবর নিতে গেল দুই সাঁকরেত। হইচির চেনা পরিচিতদের মধ্যে বিভিন্ন মানুষের বাড়ি গিয়ে তারা জিজ্ঞাসাবাদ করল, কিন্তু কেউই কোনো খবর দিতে পারল না। শেষে সমুদ্রের ধার দিয়ে হতাশ হয়ে যখন দুজন জিঞ্জার দিকে ফিরছে, তারা চমকে উঠল এক আওয়াজে। কে কে বিয়া বাজায় ওইদিকে? সমাধিস্থলে এত রাত্রে? তারা কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে যায়, গায়ে শিহরণ খেলে যায়। ও ওই দেখো! গোল গোল আলোক বলয় যেন চিকিমিকি করে উঠে ঘোরাঘুরি করছে সমাধিস্থলের চারিদিকে। কিন্তু আশ্চর্য বিষয়, এই কেদের সমাধিস্থলে তারা আগেও এই ধরনের ভুতুড়ে কাণ্ড দেখেছে, কিন্তু এবারে ব্যাপারটা একটু গভীর। আলোক বলয়গুলো এলো পাতারি ঘুরছে এরকম নয়, তারা যেন সব সেই বিবাহসীর চারিদিকে নাচের ও আবেগের ভঙ্গিমায় ছুটে চলেছে। তাদের বুঝতে একটু দেরি হলো না ওই বিবাহসীকে। হইচি, আলবাত হইচি। তারা আত্মবিশ্বাস ও মনের জোর একত্রিত করে বুদ্ধর নাম জপ করতে করতে দৌড়ে গেল সমাধিস্থলের দিকে। যত এগোচ্ছে যেন আলোক বলয়গুলো আরো তেজে ঘুরে চলেছে, আর ঠিক সেরকমই জোর হতে থাকছে হইচির বিবাহ। হইচি সান, কি করছেন এখানে? জিঞ্জায় চলুন, আপনি শুনতে পাচ্ছেন না? তারপরে হইচির ঘাটটা কিরকম আপনা থেকে ঘুরে বিবাহ বাজানো না থামিয়ে এক নারকীয় স্বরে বলে উঠল, হ্যাঁ, এই রাজদরবারে আমার মনোযোগ ভাঙে? কার এত স্পর্ধা? পায়ে যেন দাঁড়িয়ে থাকার বলটুকু কারা কেড়ে নিচ্ছে তাদের থেকে। সাঁকরেতরাও আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। তারা অতি কষ্টে হাত বাড়িয়ে হইচির কাঁধে রেখে তাকে জোর গলায় ডেকে একটা ঝাঁকুনি দিতেই হইচি চমকে উঠে পিছনে তাকালো।
দুই সাঁকড়ে দাঁড়িয়ে রয়েছে তার মুখ পানে চেয়ে। তাদের কপালে বিন্দু বিন্দু ঘাম। হয়েছি সান, আপনি ঠিক আছেন? আপনি কি জানেন আপনি কোথায়? তোমরা এখানে? দেরি না করে সাঁকড়েতরা হইচিকে নিরাপদ রাস্তা দিয়ে নিয়ে চলল জিঞ্জায়। হইচিকে নিয়ে যেতে যেতে তাদের যেন হাসি পেল। এ কেমনতর ভৌতিক ঘটনা! এক্কেরে সমাধি অবধি টেনে নিয়ে গেলে বিবাহসীকে। গোজিসান জিঞ্জায় অপেক্ষা করছিলেন প্রবেশদ্বারের পানে চেয়ে। ওই বুঝি হইচি এলো, এই চিন্তায় তার মন ছটফট করছিল। বন্ধুর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, বেশ বিপদ। কিছুক্ষণ পরেই অবশ্য তিন মূর্তিকে আসতে দেখা গেল বৃহৎ প্রবেশদ্বার দিয়ে। গোজিসান তাড়াহুড়ো করে হইচির ঘরের দরজা খুলে দিলেন। সাঁকড়েদের আদেশ দিলেন যাতে হইচিকে শুকনো বস্ত্র পরিয়ে দেওয়া হয়। হইচির একটু লণ্ঠনের সামনে জেরানো শেষ হলে গোজিসান ও এক সাঁকড়েত এসে জলখাবার দিয়ে যায়। গোজিসান ও হইচির সাথেই আহার করতে বসেন। অন্য দুই সাঁকড়েতও জামাকাপড় বদলে আহার সেরে হইচির ঘরে এসে উপস্থিত হলো। তিনি তাদেরকে জিজ্ঞাসা করে সবটাই শুনলেন, কিন্তু এ তো পুরো ঘটনা কখনোই নয়। ওই আলোক বলয়গুলো কারা? আর হইচি তাদের জন্যই বা পাগলের মতো বাজাচ্ছিল কেন? অশুভ কিছুর ছোঁয়া লেগেছে তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু সেটা কি? সাঁকড়েদের বাইরে যেতে বলে তিনি হইচিকে এবারে কঠোরভাবে জিজ্ঞেস করলেন। হইচি তার বন্ধুকে কি উত্তর দেবে বুঝতে পারল না। কিছুক্ষণ দ্বিধা করে শেষে হইচি বলেই ফেলল পুরো বিষয়টা। গোজিসান সব শুনে চিন্তিতভাবে বললেন, হইচি বন্ধু, তুমি বড়ই বিপদে পড়েছ। কি দুর্ভাগ্য! তুমি আগে থাকতে কেন আমাকে বললে না? তোমার সঙ্গীতের অসাধারণ দক্ষতায় তোমার কাল হয়ে হাজির হয়েছে হইচি। এতক্ষণে তুমি হয়তো বুঝতেও পেরেছ যে তুমি কোনো রাজসভায় টভায় যাচ্ছিলে না, বরং তুমি প্রতিটি রাত ওই হেইকেদের সমাধিস্থলে কাটিয়েছ, আন্তকু সম্রাটের সমাধির সামনে। তোমায় আজকে বৃষ্টির মধ্যে ওইভাবেই আবিষ্কার করেছে ওই দুজন সেবক যাদের সঙ্গে তুমি এসেছ। তুমি যা যা ভাবছ এত রাত ধরে করেছ, সবটাই একটা বড় মায়াজাল, শুধু একটা জিনিস ছাড়া। কি? তাদের ডাক। হেইকেদের অসংখ্য অশরীরী আত্মারা যেন তোমাকেও তাদের একজন মনে করে তোমায় ডাকতে থাকে। তার উপর তুমি অন্ধ এবং তোমার হেইকেদের গল্প আবৃত্তি ও গান করে পরিবেশন করার দক্ষতার কোনো বিকল্প নেই এই দেশে। তাই এই মায়া তোমাকে রাতের পর রাত গ্রাস করেছে আর করবে। তুমি একবার তাদের কথা পালন করে তাদের কবলে আটকে পড়েছ। যা ঘটেছে আজ রাতে, তারপরেও যদি তুমি তাদের কথা পালন করো। কিন্তু বন্ধু, বিওয়ার তার যে অন্য কথা বলে। এই সঙ্গীতই তো আমার জীবন, তাতে মৃতরাই শুনুক বা মানুষ, আমি তো সঙ্গীতের দাস মাত্র। আমার বিওয়ার তারের এক আঘাত যদি আমাকে তাদের জগতে নিয়ে গিয়ে নিদারুণ সুন্দর এক পরিবেশনা উপহার দিতে পারে, তাতে আর ক্ষতি কি? কি বলো? ওরা তোমায় ছিঁড়ে ফেলবে, তোমার শরীরের এক একটা হাড় গুঁড়িয়ে দেবে, মাংস খোলস সব ছিঁড়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে।
ওহে বন্ধু, ওরা আর আত্মার রূপে নেই। তোমার বিবার ক্ষমতায় আরো ভয়ানক প্রেতেরা তাদের জগৎ থেকেই জগতে এসে এই কেদের রূপে তোমায় মায়া জালে টানছে। হয়েছি, তুমি বুঝতে পারছো? কিন্তু তারা তো এতদিনে আমাকে মেরে ফেলতে পারতো। ও, মারেনি বলে কি আফসোস হচ্ছে? ভালো করে আমার কথা মন দিয়ে শোনো। আমি আজ রাতে তোমাকে পাহারা দিতে সক্ষম নই, কারণ আমাকে আবার একটি আচার সম্পন্ন করার জন্য বাইরে যেতে হবে। কিন্তু আমি যাওয়ার আগে অত্যন্ত প্রয়োজনীয় একটি কাজ করা দরকার। কি? তোমার গোটা শরীরে পবিত্র মন্ত্র লিখে সুরক্ষিত করতে হবে, এবং লেখা শেষ হলে তোমায় যা যা বলবো তুমি পালন করবে। বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে বন্ধু। সূর্যাস্তের আগেই গুজিসান ও তার সহকারী হইচির কাপড় খুলে ফেললেন। তারপর তুলিতে কালো কালি দিয়ে হইচির বুক, পিঠ, মাথা, মুখ, গলা, হাত, পা, এমনকি তার পায়ের তলা সহ শরীরের প্রতিটি অংশে হান্নিয়া সিংখ্য নামক এক পবিত্র সূত্র লিখে দিলেন। বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই সূত্রের আসল নাম প্রজ্ঞা পারামিতা হৃদয় সূত্র, অর্থাৎ শূন্যতাই আকৃতি, যাহা আকৃতি তাই শূন্য। শূন্যতা ও প্রকৃতি অবিচ্ছিন্ন। বোঝা, ভাবা, নাম, ধারণা, জ্ঞান সবই শূন্যতা। তাই এই সূত্র লিখে গুজিসান ও অন্যান্য সন্ন্যাসীরা যা বোঝাতে চাইলেন তা কিছুটা এইরকম যে এই ব্রহ্মাণ্ডে হয়েছি চোখ, কান, নাক, জীব, শরীর, মস্তিষ্ক সবই শূন্য, তাই জগতের নয়। লেখা শেষ করে গুজিসান বললেন, শোনো, রাতে যখন আমি চলে যাব তুমি বারান্দায় গিয়ে বসবে, অপেক্ষায় থাকবে। ঠিক দেখবে আবার তোমায় ওরা ডাকবে। কিন্তু যাই হোক না কেন, ভুল করেও কোনো উত্তর দেবে না, আর এক চুলও নড়াচড়া করবে না। প্রয়োজন হলে নিঃশ্বাস আটকে রাখবে কিছুক্ষণ। একেবারে চুপচাপ বসে থাকবে ধ্যান করার ভঙ্গিমায়। তুমি মুখ খুলেছ কি মরেছ, ওরা তোমায় ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। ভয় পেলে চলবে না, আর কাউকে ডাকবে না সাহায্যের জন্য, কারণ তুমি ছাড়া ওদের আর কেউ দেখতে পায় না। তাই তুমি ওদের শিকার। সর্বদা মনে রাখবে, আত্মবিশ্বাসকে টলানোর ক্ষমতা কোনো শক্তির নেই। আমি যা যা বললাম যদি তুমি হুবহু পালন করো, তোমার জীবনে আর কোনো ভয় থাকবে না। গভীর রাত। গুজিসান ও তার সহকারী চলে গিয়েছেন তাদের আচার পালন করতে। গুজিসানের কথা মতো হইচি বারান্দায় বসে অপেক্ষা করে। বিওয়াতেও সে হাত দেয়নি আজকে। পাশের কাঠের পাটার উপর হেলিয়ে রেখে দিয়েছে। ধ্যানের ভঙ্গিমায় হইচি বসে রইল চুপচাপ। ঘন্টার পর ঘন্টা কোনো শব্দ নেই। তারপরে বাঁশবাগানের মাটির রাস্তার উপর ভারী ভারী পায়ের শব্দ শোনা গেল। শব্দটা প্রবেশদ্বার পেরিয়ে বারান্দার উপর প্রান্তে এসে কট কট করে তার দিকে হেঁটে ঠিক তার সামনে থামল। হয়েছি ডাকলে সামুরাই, কিন্তু হয়েছি নিঃশ্বাস চেপে বসে রইল। এক চুলও নড়ল না সে। সামুরাই পাগলের মতো তাকে ডাকতে থাকলো কিছুক্ষণ। হয়েছি,
হইচি তাও নড়ল না, হইচি একেবারে পাথরের মতো বসে রইল। কোনো উত্তর না দিলে তো চলবে না, দেখতেই হচ্ছে বেটা কোথায় বসে আছে। গোটা বারান্দায় সেই সামুরাইয়ের প্রেত যেন কাঠের উপর দাপাদাপি করতে থাকলো। একবার ইচ্ছা করেই তার সামনে এসে এসে দাঁড়াচ্ছে, আর সেই লম্বা ক্ষণ ধরে হইচির যেন ভিতর থেকে সারা শরীর কেঁপে ওঠার মতো অবস্থা হয়ে তার হৃদয় কমজোর হতে থাকে। দুই দিক থেকেই এবারে নীরবতার নারকীয় খেলা শুরু হলো। কে আগে মুখ খুলবে, কে আগে নড়বে, আর কে কাকে আগে খুঁজে পাবে। নীরবতাই ভালো, কারণ এর পরের ঘটনাগুলি হইচি তার সারা জীবনেও কল্পনা করেনি। সামুরাই তার মুখখানা হইচির বিওয়ার কাছে নিয়ে এসে বলল, এই তো সেই বিওয়াটা, কিন্তু বিওয়া বাদকের কি অবস্থা? তার শুধু দুটো কান বহি আর কিছু নেই। তাতে আর আমার কি? আমি তো আমার প্রভুর হুকুম অমান্য করিনি। যাই, এই কানগুলো নিয়েই যাই প্রমাণ হিসেবে। কান নিয়ে যাবে মানে? হঠাৎ করে দুটো লোহার মতো হাত চেপে ধরল হইচির দুটো কান। হইচি হকচকিয়ে গেল, প্রতিক্রিয়া দেখানোর মতো সময় পেল না। সামুরাইয়ের আত্মা তার কান দুটোকে টেনে ছিঁড়ে রক্ত বন্যা বইয়ে পিছিয়ে যেতে লাগলো বারান্দার অপর প্রান্তের দিকে। উফ, কি মর্মান্তিক ব্যথা! হইচির তার ছোটবেলার কথা, তার মায়ের কথা, তার গুরু, তার বন্ধুদের কথা মনে পড়ল। এত ব্যথাতেও কি এই নিয়তি! বেচারা চেঁচাতেও পারল না। গোজিসান বারবার বলেছিলেন আওয়াজ না করতে। হইচি চুপচাপ মারণ বেদনা সহ্য করে বসে রইল। তার কান দিয়ে ঝরঝর করে রক্ত বইছে। তার মাথা ধরে গেল। দূরে শুনতে পেল সেই সামুরাই বাঁশবাগানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। আর থাকতে পারল না হইচি, হাফ ছেড়ে মাটিতে লুটিয়ে পড়ল। সূর্যোদয়ের আগেই গোজিসান তাড়াহুড়ো করে ফিরে এলেন। বারান্দার দিকে দৌড়ে গেলেন, কিন্তু কি একটা তরলের উপর পা ফেলে পিছলে পড়ে গেলেন। উঠে নিজের হাত দেখে অবাক হয়ে সামনে তাকিয়ে হইচিকে দেখতে পেলেন। তার চোখ বড় বড় হয়ে গেল। চেঁচিয়ে উঠলেন গোজিসান। বন্ধুর কণ্ঠস্বর শুনতে পেয়ে হইচি উঠে বসার চেষ্টা করতেই কান্নায় ফেটে পড়ল। একজন ভালো ডাক্তারের চিকিৎসায় হইচি শীঘ্রই সেরে উঠল। তার অদ্ভুত অভিজ্ঞতার গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল এবং সে রাতারাতি বিখ্যাত হয়ে উঠল। অনেক অভিজাত ব্যক্তি তার গান শোনার জন্য আকামাগা সেকিতে আসতে থাকলেন ও প্রচুর অর্থ উপহার দেওয়া হলো তাকে। কিন্তু অর্থ তার অভিজ্ঞতা বা অতীত মুছে দিতে পারল না। অতঃপর সময়ের সীমানা পেরিয়ে হইচি দূর দূরান্তে পরিচিত হল মিমি নাশি হইচি বা কানহীন হইচি নামে। আপনারা শুনলেন মিমি নাশি হইচি বা কানহীন হইচি। অ্যানিমে রেকমেন্ডেশন: হেইকে মোনোগাতারি। হেইকে মোনোগাতারি হলো সেই গল্প যেটি হইচি আপনাদের এই গল্পে গান গেয়ে শুনিয়েছে। অ্যান অ্যাবসলিউট মাস্টারপিস অ্যাট ইট, এবং প্রধান চরিত্রের নাম বিওয়া। আর্ট স্টাইল অত্যন্ত ইন্টারেস্টিং। রোজকার শোনেন অ্যান্ড শোজো থেকে ব্রেক নিতে হলে প্লিজ গো ফর হেইকে মোনোগাতারি। হইচির চরিত্রে ছিলেন শিবাশিস, সামুরাই মদন দাস, প্রধান সাঁকরেত সোমরু, দোকানি সাবিত্রী সিং, রোজো জুঁই দে, গোজিসান ও গল্প পাঠে ছিলাম আমি ঋদ্ধিমান।
অন্যান্য চরিত্রে ছিলেন প্রতিমা দত্ত, শিবাশিস ও আমি। আজকের গল্পের শ্রুতিনাট্য রূপদানে টিম ট্রাম টু এশিয়া, শব্দগ্রহণে ট্রাম টু এশিয়া স্টুডিও, শব্দ সংযোজন, আবহ নির্মাণ ও প্রচ্ছদ অঙ্কনে আমি ঋদ্ধিমান, ভিডিও অ্যান্ড এসিও শিবাশিস। একটু অন্য স্বাদের গল্প কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। আবার ফিরবো এইরকমই একটা ভ্রমণ করতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর শুনতে থাকুন ট্রাম টু এশিয়া।